where the mind is without fear and the head is held high, where knowledge is free. মালদা জেলা প্রশাসনের উদ্যোগে যে টেলিশিক্ষা ব্যবস্থায় আজ সকল ছাত্রছাত্রীদের আমি স্বাগত জানাই। আমি দেবাশিস রায় ডাকুয়া, মালদা জেলা স্কুলের শিক্ষক। আমি আজকে ক্লাস 12-এর যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে পোস্ট সেকেন্ডারি রিলেশন যেটা রয়েছে সেখান থেকে আমি এটা এই চ্যাপ্টার থেকে পড়াবো। এর আগের দিন কোল্ড ওয়ারের ফার্স্ট ফেজটা পড়ানো হয়েছিল। আজকে আমি সেকেন্ড ফেজটা নিয়ে আজকে আলোচনা করব। এর আগে তোমরা ফার্স্ট পেজে দেখেছো যে বিভিন্ন রকম ঘটনা ঘটে কোল্ড ওয়ারটা বা ঠান্ডা যুদ্ধ ক্রমশ প্রবাহিত হয়েছে। এবার যদি আমরা সেকেন্ড ফেজটা লক্ষ্য করি আজকে, এই সেকেন্ড ফেজ এটা ঘটলো হচ্ছে সেকেন্ড ফেজে ঘটনাগুলো ঘটলো বা কিভাবে লড়াইটা চললো সেটা আমাদের 1950 থেকে 1953 সাল এই পিরিয়ডটাতে আমরা আলোচনা করব। তাহলে আমরা দেখা যাক এই সেকেন্ড ফেজে কি কি উল্লেখযোগ্য ঘটনা ঘটলো বা কীরকমভাবে ঠান্ডা যুদ্ধ আরও তীব্রতর লড়াইয়ের দিকে যাচ্ছিল। আমরা জানি যে এই ঠান্ডা লড়াইটা মূলত চলছিল যে দুই মহাশক্তিধর রাষ্ট্র, একদিকে হচ্ছে ইউএসএ আর একদিকে হচ্ছে ইউএসএসআর, যেটাকে বলছি আমরা ইউনাইটেড স্টেট অফ সোভিয়েত রাশিয়া। এই দুই মহাশক্তিধর রাষ্ট্রের মধ্যেই কিন্তু কোল্ড ওয়ার চলছিল। তাহলে আমরা সেকেন্ড ফেজে যদি আবার আলোচনা করি তাহলে দেখব যে 1950 সাল থেকে 1953 সাল এই যে সময়কালটা, এই সময়কালটাকে আমরা কোল্ড ওয়ারের দ্বিতীয় পর্যায় বা সেকেন্ড ফেজ বলে চিহ্নিত করি। দেখো, প্রথম পর্যায়ে আমরা কি দেখেছিলাম? প্রথম পর্যায়ে দেখেছিলাম যে কোল্ড ওয়ারটা মূলত সীমিত ছিল ইউরোপ মহাদেশে, কিন্তু এই সেকেন্ড ফেজে আমরা গিয়ে দেখব যে এই কোল্ড ওয়ারটা মূলত চলে আসে এশিয়া মহাদেশ, তার এশিয়া মহাদেশ চলে আসে বা এশিয়া মহাদেশে তার পটভূমি তৈরি হয়। তাহলে এটা বলতে পারি এইভাবে যে সেকেন্ড ফেজে, প্রথম ফেজে কোল্ড ওয়ারটা মূলত ছিল ইউরোপ মহাদেশে, আর সেকেন্ড ফেজে এই কোল্ড ওয়ারের পটভূমি তৈরি হলো এশিয়া মহাদেশে। তাহলে যার মূল এই যে এশিয়া মহাদেশেই কোল্ড ওয়ারের পটভূমি তৈরি হলো সেকেন্ড ফেজটাতে। এবার এই সেকেন্ড ফেজে যে আমাদের একটা উল্লেখযোগ্য ঘটনা যেটা কোল্ড ওয়ারকে আরও বেশি ত্বরান্বিত করে সেটা হচ্ছে কোরিয়া যুদ্ধ। সেটা হচ্ছে কোরিয়া যুদ্ধ। এই কোরিয়া যুদ্ধ সেকেন্ড ফেজে একটা উল্লেখযোগ্য ঘটনা, যেটা এই সেকেন্ড ফেজে কোল্ড ওয়ারকে আরও বেশি এগিয়ে নিয়ে যায় বা যেটাকে বলতে পারি যে আরও বেশি ত্বরান্বিত করে বা এটাকে আরও তীব্রতর করে, এটা আমরা বলতে পারি। এই কোরিয়া যুদ্ধ হয় 1950-তে। এখন আমাদের দেখতে হবে এই কোরিয়া যুদ্ধ কেন হয়েছিল, এর পটভূমিটা কি, তাহলে আমাদের কাছে কোল্ড ওয়ারের পরিস্থিতিটা বুঝতে আমাদের সুবিধা হবে। এবার তাহলে আমরা যদি দেখি কোরিয়া যুদ্ধ কেন হয়েছিল বা এর ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি, বা কোরিয়া যুদ্ধের পরবর্তীকালে কী সিচুয়েশন অ্যারাইজ করলো, রাজনৈতিক পরিস্থিতি কী দাঁড়ালো, ইত্যাদি ইত্যাদি। তাই এগুলো দেখলে এই কোরিয়া যুদ্ধকে যদি আমরা অ্যানালাইজ করি তাহলে আমরা অনেকটাই কোল্ড ওয়ারের অবস্থাটা বুঝতে পারবো। তাহলে দেখা যাক কি হচ্ছে কোরিয়া যুদ্ধে। এই কোরিয়া, এটাকে মুছে দেই, এই কোরিয়াকে কেন্দ্র করে যত একটা ঠান্ডা লড়াই তীব্রতর পর্যায়ে গেল, যেটা আমি একটু আগে বললাম,
তো এই কোরিয়াকে যুদ্ধকে কেন্দ্র করে কিন্তু কোরিয়া যুদ্ধের কারণটা আমাদের দেখতে হবে। তার আগে আমরা দেখি এই কোরিয়াটা আগে কোথায় ছিল, কার আন্ডারে ছিল, বা কোরিয়া কীরকম পরিস্থিতি ছিল। যদি আমরা দেখি এই যে কোরিয়া, এই কোরিয়া দেশটা, এই কোরিয়া দেশটা আগে ছিল কার আন্ডারে? এই কোরিয়াকে অধিকার করে ছিল জাপান। জাপান কোরিয়াকে অধিকার করে নেয়। এই জাপানের কাছ থেকে অধিকার করে ইউএসএসআর, মানে জাপানের কাছ থেকে এই কোরিয়াকে ছিনিয়ে নেয় রাশিয়া। তাহলে বা দখল করে নেয়, আমরা এটা বলতে পারি। এই যে ইউএসএসআর বা রাশিয়া কোরিয়াকে দখল করে নিয়ে এর উপর কর্তৃত্ব স্থাপনে উদ্যোগী হয়। তার মানে জাপানের কাছ থেকে কোরিয়াকে ছিনিয়ে নেওয়ার পরে, বা কি বলবো এটাকে, জাপানের নিয়ন্ত্রণাধীন থেকে যখন রাশিয়া কোরিয়াকে দখল করে নিয়ে কোরিয়ার উপর রাশিয়া কি করতে চাইল? তার প্রভাব প্রতিপত্তি খাটাতে চাইল, বা এক কথায় বলতে পারি যে নিয়ন্ত্রণ করতে সচেষ্ট হলো। তাহলে এই রাশিয়া যখন কোরিয়াকে নিয়ন্ত্রণ করতে সচেষ্ট হলো, বা কোরিয়াতে রাশিয়ার পছন্দ মতো সরকার তৈরি হবে ইত্যাদি ইত্যাদি, এটা কিন্তু ভালো চোখে দেখলো না হচ্ছে আমেরিকা। তাহলে কি দাঁড়াচ্ছে? কোরিয়াকে যখন জাপান দখল করেছিল, জাপানের কাছ থেকে রাশিয়া নিয়ে নিল। রাশিয়া কোরিয়াকে যখন অধিকার করে নিল বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইল, এটাকে কিন্তু ইউএসএ আমেরিকা এই সিচুয়েশনটাকে ভালো করে দেখলো না। মানে জাপানের কাছ থেকে যখন কোরিয়াকে রাশিয়া দখল করে নিল, ইউএসএ এই ব্যাপারটাকে কখনোই ভালোভাবে নেয়নি। ন্যাচারালি, খুব স্বাভাবিকভাবেই ইউএসএসআর আর রাশিয়ার মধ্যে একটা বীরত্ব রয়েছেই, যেটা নিয়ে ঠান্ডা যুদ্ধ চলছে। এই যে পরিস্থিতিটা, মানে কোরিয়াকে রাশিয়া দখল করে নেওয়া, ইউএসএসআর সেটাকে ভালো চোখে দেখলো না। ন্যাচারালি ইউএসএর সঙ্গে রাশিয়ার সঙ্গে আমেরিকার একটা মত পার্থক্য তৈরি হলো। এমনিতে তো কোল্ড ওয়ার চলছিলই, এটাকে আরেকটু বেশি জন ইন্ধন দিয়ে দিল। তার মানে কোরিয়াকে রাশিয়ার দখল করাটা কখনোই আমেরিকা ভালোভাবে নেয়নি, এবং ফলে এই রাশিয়া এবং আমেরিকার মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়। এবার দেখো তাহলে কি হলো, এটা একটা পরিস্থিতি তৈরি হলো। তার মানে এই কোরিয়াকে যখন দ্বন্দ্ব শুরু হলো, এই কোরিয়াকে নিয়ে আমেরিকা রাশিয়ার মধ্যে, এর সলিউশন হিসাবে আমরা দেখতে পারি, এর সলিউশন হিসাবে কি আসলো? কোরিয়াকে দুটি ভাগে ভাগ করা হলো। একটা হলো উত্তর কোরিয়া, নর্থ কোরিয়া বলা হচ্ছে, আর একটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। এই দুটি ভাগে ভাগ করা হলো। তার মানে উত্তর কোরিয়া একটা আর দক্ষিণ কোরিয়া একটা, এই দুটো ভাগে কোরিয়া দেশটাকে ভাগ করে দেওয়া হলো। এবার কি হলো, এই যখন দুটি ভাগে ভাগ করা হলো, বলা হয় আগে তো কোরিয়া রাশিয়ার আন্ডারেই ছিল, বেশ এটা নিয়ে মতপার্থক্য ছিলই। তাহলে কোরিয়া ভাগ যে হলো, দুটো ভাগে ভাগ করা হলো, যেহেতু আমেরিকা রাশিয়ার এই কোরিয়াকে দখল করাটা মেনে নেয়নি, ফলে অটোমেটিকভাবে আমেরিকা যেন তেন প্রকারে চাইছিল যে কোরিয়ার উপর রাশিয়ার প্রভাব কমাতে। ওরা আমেরিকা কি করলো, পরোক্ষে বিভিন্ন রকম পলিসি অ্যাডাপ্ট করে, বিভিন্ন রকম আমরা বলতে পারি এটা আমেরিকার মদতেই এই দুটি ভাগ হয়ে যায়। কোরিয়া যে ভাগাভাগি হলো, এর পিছনে দায়ী হচ্ছে ইউএসএ, আমেরিকার মদতে। মানে আমেরিকার মদতে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দুটো ভাগে ভাগ হয়ে গেল। সেটা কোন সালে হলো? 1948 সালে। এটা ভাগ হলো 1948 সালে কোরিয়াকে দুটি ভাগে ভাগ করা হলো। এবার দেখা যাক এই উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার নিয়ন্ত্রণ কার কাছে গেল। তাহলে এই উত্তর কোরিয়া চলে গেল রাশিয়ার নিয়ন্ত্রণে চলে গেল। আর দক্ষিণ কোরিয়া
পরোক্ষে আমেরিকার নিয়ন্ত্রণে চলে আসলো। তাহলে মানে এটা পরোক্ষে নিয়ন্ত্রণ। এবার রাশিয়ার যেহেতু উত্তর কোরিয়া রাশিয়ার নিয়ন্ত্রণে আমরা বলছি, তাহলে এখানে একটা কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হলো। রাশিয়ায় প্রতিষ্ঠিত হলো কমিউনিস্ট সরকার, বা এটাকে আমরা বলতে পারি ফৌজি সরকার, মিলিটারি গভর্নমেন্ট বলতে পারি। তার নেতা কে ছিল? এই যে বলা হচ্ছে যে এখানকার ফৌজি সরকার প্রতিষ্ঠিত হলো। তাহলে দক্ষিণ কোরিয়ায় কি হলো? দক্ষিণ কোরিয়ায় আমেরিকার নিয়ন্ত্রণাধীন থাকলো পরোক্ষে। তাহলে আমেরিকার নিয়ন্ত্রণাধীন যখন আছে, আমেরিকার একজন পছন্দ মতো ব্যক্তি, তার নাম হচ্ছে সিং ম্যান রি। RHEE বা বাংলা হচ্ছে সিং ম্যান রি। এই সিং ম্যান রি নামে একজন ব্যক্তি, সিং ম্যান রি যেটা হচ্ছে আমেরিকার পছন্দ মতো বলতে পারি আমি, পছন্দ মতো ব্যক্তি। এই সিং ম্যান রিকে আমেরিকা দায়িত্ব দিল যে দক্ষিণ কোরিয়াকে শাসন করার। তার মানে আমেরিকার মদতে সিং ম্যান রি দক্ষিণ কোরিয়ায় সরকার প্রতিষ্ঠিত করলেন। ঠিক আছে, এই পর্যন্ত ব্যাপারটা বোঝা গেল। কিন্তু তাহলে উত্তর কোরিয়া দক্ষিণ, তোমরা বলতে হবে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ভাগ হয়ে গেল, তাহলে ঝামেলা মিটে গেল। কিন্তু ঝামেলা কিন্তু এখানে মিটল না। ঝামেলা কিন্তু এখানে, বা কোল্ড ওয়ারটা এখানে স্থায়ী আরও কন্টিনিউ হলো। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যখন ভাগ হয়ে গেল, এরকমভাবে ভাগাভাগি রাশিয়া কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত করলো উত্তর কোরিয়ায়, আমেরিকার যে পছন্দ মতো ব্যক্তি সিং ম্যান রির নেতৃত্বে দক্ষিণ কোরিয়ায় সরকার প্রতিষ্ঠিত হলো। ঠিক আছে, এই পর্যন্ত আমরা ব্যাপারটা বুঝতে পারলাম। এবার কিন্তু এটা তো একটা সাময়িক, আমরা বলতে পারি স্থিতাবস্থা। এবার কি হলো, এই উত্তর কোরিয়ায় যে কমিউনিস্ট শাসন রয়েছে বা কমিউনিস্ট সরকার রয়েছে, এই উত্তর কোরিয়ার কমিউনিস্ট সরকারকে কিন্তু জাতিপুঞ্জ ইউএনও, উত্তর কোরিয়া যে সরকার প্রতিষ্ঠিত হলো, যে উত্তর কোরিয়ার যে সরকার প্রতিষ্ঠিত হলো রাশিয়ার পরোক্ষে কমিউনিস্ট সরকার, এই রাষ্ট্রটাকে কিন্তু ইউএনও স্বীকৃতি দিল না। তোমরা জানো জাতিপুঞ্জের একটা স্বীকৃতি প্রয়োজন রাষ্ট্র হওয়ার জন্য। এই ইউএনও এটাকে স্বীকৃতি দিল না। এই ইউএনও যে স্বীকৃতি দিল না, বলা হয় এই যে ইউএনও, তাহলে দেখো উত্তর কোরিয়াকে কিন্তু স্বীকৃতি দিল না, দক্ষিণ কোরিয়াকে স্বীকৃতি দিয়ে দিল ইউএনও। কারণ যেখানে কমিউনিস্ট সরকার এই যে ইউএনও স্বীকৃতি দিল না, এর পিছনে রয়েছে আমেরিকা কি করলো? আমেরিকায় যেহেতু ইউএনওর জাতিপুঞ্জ পরিচালনার ক্ষেত্রে ইউএসএ বা আমেরিকার প্রভাব যথেষ্ট রয়েছে, আমেরিকা বা ইউএসএর প্রভাব ইউএনওর পরিচালনার ক্ষেত্রে যথেষ্টভাবে রয়েছে। তার মানে আমরা বলতে পারি আমেরিকা পরোক্ষভাবে ইউএনওর দ্বারা উত্তর কোরিয়াকে স্বীকৃতি দিল না, রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিল না, যেহেতু রাশিয়ায় কমিউনিস্ট সরকার বা ফৌজ সরকার এখানে রয়েছে। দেখো আরেকটা নতুন ডাইমেনশন তৈরি হয়ে গেল। এবার কি হলো, এছাড়াও ইউএসএ আর কি করলো, আমেরিকা কি করলো, আমেরিকা আরও কিছু পলিসি অ্যাডাপ্ট করলো। কি করলো, যে একটা সাহায্য কোরিয়াকে করলো না, জাতিপুঞ্জ দ্বারা স্বীকৃতি দেওয়া হলো না, ঠিক আছে, এছাড়াও এশিয়া মহাদেশে যাতে কমিউনিস্ট প্রভাব এবং কোনোভাবে আরও বেশি প্রসারিত না হয়, তার জন্য বিভিন্ন রকম পলিসি অ্যাডাপ্ট করতে লাগলো। এবার কি হলো, এই উত্তর কোরিয়াকে একটা সাইড করে দিল, দেওয়ার পরে দক্ষিণ কোরিয়াকে আমেরিকা প্রচুর পরিমাণে
অর্থ, সামরিক ইত্যাদি সাহায্য প্রদান, মানে সিংমিরি সরকারকে প্রচুর পরিমাণ আর্থিক সাহায্য এবং অন্য অন্য সামরিক সাহায্য প্রদান করতে শুরু করলো। এবার দেখো মজার বিষয়, অন্য জায়গায় এবার প্রবলেম দাঁড়িয়ে গেল। এরপরে কি হলো, এরপরে উত্তর কোরিয়া তাহলে এরপরে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে একটা লড়াই লেগে গেল। তাহলে আমরা বলতে পারি উত্তর কোরিয়া ভার্সেস দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে বিভিন্ন মতাদর্শগত বা একটা মতবিরোধ শুরু হলো। এই উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে একটা বিভিন্ন বিষয়ে মতবিরোধ তৈরি হলো। তাহলে এখানে খুব স্বাভাবিকভাবে ইউএস এর মদত রয়েছে, যেটা আমরা জানি। উত্তর কোরিয়াতে ইউএসএসআর এর মদত রয়েছে, মানে রাশিয়া, এর সঙ্গে যোগ হলো চীন পরবর্তীকালে ডুবে তোমরা দেখতে পারবে। এবার কি হলো যে এই উভয় দেশ, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, উভয় দেশই পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ শুরু করলো। যেমন ধরো উত্তর কোরিয়া বলছে দক্ষিণ কোরিয়ার লোক আমাদের এটা করছে, দক্ষিণ কোরিয়া পাল্টা উত্তর কোরিয়ার এগেইনস্টে বিভিন্ন রকম অ্যালিগেশন নিয়ে আসছে। সবচেয়ে বড় অ্যালিগেশন এরপরে আনলো, সেটা হচ্ছে বেআইনি অনুপ্রবেশ। কে আনলো? দক্ষিণ কোরিয়া। এই দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার এগেইনস্টে বেআইনি অনুপ্রবেশ, এই বেআইনি অনুপ্রবেশের অভিযোগটা দক্ষিণ কোরিয়া অভিযোগ করলো যে উত্তর কোরিয়া বেআইনিভাবে অনুপ্রবেশ করছে দক্ষিণ কোরিয়ায়। আরো অন্যান্য অভিযোগ ছিল, তার মধ্যে এই অভিযোগটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবার পাল্টা উত্তর কোরিয়া এই অভিযোগকে অস্বীকার করলো এবং এটারই একটা চূড়ান্ত পরিণতি আমরা দেখতে পারি। এই পাল্টা অভিযোগ, সেটা হলো 1950 সালে 1950 সালে, মানে এটা হচ্ছে সম্ভবত 3 জুন মাসে, এই জুন মাসে 3 জুন 1950 সালে 3 জুন কি করলো যে দক্ষিণ কোরিয়া অভিযোগ করলো, একটা চূড়ান্ত অভিযোগ আনলো, যেটা এই অভিযোগটা চলছিলই, একটা চূড়ান্ত অভিযোগ 1950 সালে আনলো, যেটা কেন্দ্র করে যুদ্ধ শুরু হয়। সেটা কি আনলো? যে দক্ষিণ কোরিয়া অভিযোগ আনলো উত্তর কোরিয়া তাদের এলাকায়, তাদের সীমানা অতিক্রম করে সৈন্যবাহিনী আক্রমণ, মানে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে আক্রমণ করার জন্য সৈন্যবাহিনী মোতায়েন করেছে দক্ষিণ কোরিয়ার সীমানা অতিক্রম করে। এই অভিযোগটা উত্তর কোরিয়ার এগেনস্টে দক্ষিণ কোরিয়া নিয়ে আসলো। যখনই এই অভিযোগটা নিয়ে আসলো, ন্যাচারালি এই যে অভিযোগ নিয়ে আসলো, তাহলে অভিযোগটা কি দাঁড়ালো? আমি আবার রিপিট করছি, যেটা মূল অভিযোগ, যেটাকে কেন্দ্র করে পরবর্তীকালে যুদ্ধ শুরু হয়, যে দক্ষিণ কোরিয়া ফাইনালি 1950 সালে 3 জুন একটা বড় অভিযোগ আনলো, যেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া অভিযোগ করছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া সীমানা অতিক্রম করে তাদের সেখানে সৈন্যবাহিনী মোতায়েন করেছে এবং মানে দক্ষিণ কোরিয়াকে দখল করার উদ্দেশ্যে, এরকম একটা বড় অভিযোগ নিয়ে আসলো। যখনই এই অভিযোগটা নিয়ে আসলো, এই অবস্থাটা সুযোগ নিল হচ্ছে আমেরিকা। কারণ আমেরিকার পরোক্ষভাবে আমরা জানি যে আমেরিকা দক্ষিণ কোরিয়ার পিছনে রয়েছে। তাহলে এই যে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার মধ্যে একটা বিবাদ, এই বিবাদটার সুযোগটাকে কাজে লাগালো আমেরিকা। আমেরিকা কি করলো? এই বিষয়টা নিয়ে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে চলে গেল। তার মানে এই যে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ইউএনওর সিকিউরিটি কাউন্সিল নিরাপত্তা পরিষদে গিয়ে ইউএসএ, আমরা জানি যেহেতু
অনেক ক্ষেত্রেই ইউএসএ এর মদতপুষ্ট ইউএনও বলা হয়। তাহলে ইউএসএ আমেরিকা কি করলো, আমেরিকা নিরাপত্তা পরিষদ ইউএনও নিরাপত্তা পরিষদে গিয়ে উত্তর কোরিয়ার দক্ষিণ কোরিয়ার বিষয়টা মানে দক্ষিণ কোরিয়ার পক্ষ নিয়ে সেখানে অভিযোগ জানালো এবং দাবি করলো যে যৌথ নিরাপত্তা পরিষদ যৌথ নিরাপত্তা বাহিনী পাঠিয়ে যাতে উত্তর কোরিয়াকে মানে ধ্বংস করে বা উত্তর কোরিয়ার বিরুদ্ধে লড়াই করে। কিন্তু নিরাপত্তা পরিষদে ভেটো প্রয়োগ করলো হচ্ছে ইউএসএসআর। এই ভেটো প্রয়োগ করলো হচ্ছে ইউএসএসআর মানে রাশিয়া। এই রাশিয়া কি করলো, তাহলে আমি আবার রিপিট করছি যে বিষয়টা কি দাঁড়ালো হচ্ছে যে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পরস্পর বিরুদ্ধে লড়াই তো চলছিলই, এবার মূল যে অভিযোগটা সেটাকে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে যে এই অভিযোগ তুলে দক্ষিণ কোরিয়ার পক্ষ নিয়ে আমেরিকা ইউএনও নিরাপত্তা পরিষদের দাবি তুলল যাতে উত্তর কোরিয়াকে আক্রমণ করা হয় বা উত্তর কোরিয়ার আগ্রাসী নীতিকে বন্ধ করা হয়। পরোক্ষে ছিল আমেরিকা জানে যে যেহেতু এর পিছনে ইউএসএসআর রয়েছে মানে রাশিয়া রয়েছে, রাশিয়ার কমিউনিস্ট শাসন হয়েছে, সেটাকে ধ্বংস করা মূল উদ্দেশ্য, এটা নিয়ে নিরাপত্তা পরিষদের দাবি তুলল। এবার সেখানে রাশিয়া নিশ্চয়ই থেমে থাকবে না, রাশিয়া সেখানে ভেটো প্রয়োগ করে আমেরিকার এই প্ল্যানটাকে বা আমেরিকার এই পলিসিটাকে বন্ধ করে দিল। তার মানে ভেটো প্রয়োগ যখনই রাশিয়া করলো এই যৌথ বাহিনী পাঠানোর পক্ষে, তখনই সেটা বিষয়টা গন্ডগোল হয়ে গেল, মানে আমেরিকার প্ল্যানটা সোজা পথে চললো না। এবার দেখো আমেরিকা কিন্তু এটাতে থেমে থাকবে না। তার মানে আমেরিকার জাতিপুঞ্জের সাহায্যে পরোক্ষভাবে উত্তর কোরিয়াকে ধ্বংস করা বা উত্তর কোরিয়াকে বিনষ্ট করা বা পরোক্ষে বলতে পারি রাশিয়াকে একটা থ্রেট দেওয়া, সেইটাকে যখন মানচাল হলো ভেটো প্রয়োগের দ্বারা রাশিয়ার, তখন আমেরিকা ইউএনের ইউনাইটিং ফর পিস রেজুলেশন 1950 সালে ইউনাইটিং ফর পিস রেজুলেশন শান্তির জন্য ঐক্য প্রস্তাব বলা হয়, হ্যাঁ, বা শান্তির জন্য ঐক্য প্রস্তাব গ্রহণ করলো। এই ঐক্য প্রস্তাবে কি বলা হলো যে যদি এই ইউনাইটিং ফর পিস রেজুলেশন বা শান্তির জন্য ঐক্য প্রস্তাব গ্রহণ করলো, এই প্রস্তাবে কি বলা আছে, এই প্রস্তাবে বলা আছে যদি কোনো ক্ষেত্রে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ কোনো কারণে নিরাপত্তা প্রদানে অসমর্থ হয়, তাহলে সেক্ষেত্রে সাধারণ সভা সেই দায়িত্বভার গ্রহণ করবে। তাহলে আগেরটাতে কি হলো, যেহেতু ভেটো প্রয়োগ দ্বারা নিরাপত্তা পরিষদের মাধ্যমে আমেরিকা কিছু করতে পারলো না, সে তখন নিরাপত্তা পরিষদের ব্যর্থতাকে তুলে ধরে ইউনাইটেড ফর পিস রেজুলেশন অ্যাডপ্ট করে সে সাধারণ সভার উপর দায়িত্ব দিল। তার মানে ইউনাইটিং ফর পিস রেজুলেশনে বলা আছে যদি নিরাপত্তা পরিষদ কোনো কারণে নিরাপত্তা প্রদান করতে ব্যর্থ হয় বা সম্মত না হয়, সেক্ষেত্রে সাধারণ সভা সেই দায়িত্বভার গ্রহণ করবে। তাহলে এই ইউনাইটিং ফর পিস রেজুলেশনকে হাতিয়ার করলো আমেরিকা এটাকে হাতিয়ার করে কি করলো, ইউএনও বাহিনীর আড়ালে উত্তর কোরিয়াকে আক্রমণ করলো। এই যে উত্তর কোরিয়াকে যখন আক্রমণ করলো, এই উত্তর কোরিয়া তার মানে ইউনাইটিং ফর পিস রেজুলেশনকে আড়াল করে একটা যৌথ বাহিনী গঠন হলো সাধারণ সভার নেতৃত্বে। যৌথ বাহিনী, এই যৌথ বাহিনী দ্বারা উত্তর কোরিয়াকে আক্রমণ করলো, উত্তর কোরিয়াকে আক্রমণ করলো। তার মানে এই যৌথ বাহিনীকে আড়াল করে পরোক্ষে আমেরিকা ইউনাইটেড পিস রেজুলেশনকে একটা সেফগার্ড রেখে উত্তর কোরিয়াকে আক্রমণ করলো। তাহলে যখন উত্তর কোরিয়াকে আক্রমণ করলো, নিশ্চয়ই রাশিয়া থেমে থাকবে না। এবার কি করলো, রাশিয়া প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করলো না, কিন্তু সব রকম সাহায্য প্রদান করতে থাকলো। সব রকম সাহায্য,
এই যে উত্তর কোরিয়াকে ইউএসএসআর বা রাশিয়া সব রকম হেল্প করতে থাকলো, সামরিক থেকে সামরিক, অর্থ, আরও অন্য যত রকম হেল্প লাগবে এই যুদ্ধে হেল্প করতে শুরু করলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি মানে যৌথ বাহিনীর আড়ালে হচ্ছে আমেরিকা, আর উত্তর কোরিয়ার আড়ালে হচ্ছে ইউএসএসআর বা রাশিয়া। এখানে চীন ডাইরেক্ট যুদ্ধে অংশগ্রহণ করে। চীন কোরিয়ার পক্ষ নিয়ে, এর সঙ্গে কোরিয়ার সঙ্গে যোগ হয় চীন কোরিয়ার পক্ষে প্রত্যক্ষ যুদ্ধে যোগদান করে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে যৌথ বাহিনীর, যেটা আমরা বলতে পারি আমেরিকার মদতপুষ্ট, আর আরেক পাশে দাঁড়ালো উত্তর কোরিয়া, চীন এবং রাশিয়ার মদতপুষ্ট। এই যে আক্রমণ পাল্টা আক্রমণ চলতেই থাকলো, মানে একটা যুদ্ধ, মানে কোল্ড ওয়ার, এতদিন কোল্ড ওয়ারটা যুদ্ধে পরিণত হয়ে গেল। এই যুদ্ধ প্রায় 3 বছর ধরে চলে। 1953-তে এই যুদ্ধের একটা যুদ্ধবিরতির মধ্য দিয়ে এটা পরিসমাপ্ত হয়। কি হলো, 1953-তে যুদ্ধবিরতির চুক্তির মধ্য দিয়ে একটা যুদ্ধবিরতির চুক্তি হয়, তার মধ্য দিয়ে এই যুদ্ধের একটা পরিসমাপ্তি ঘোষণা করে। এখানে উল্লেখ করা যেতে পারে, এই যখন যুদ্ধ হয়, ইউনাইটিং ফর পিস যৌথ বাহিনী, এইটাকে তখনকার রাষ্ট্রপতি ট্রুম্যান মনে করেন এটা একটা মর্যাদার লড়াই। এই প্রসঙ্গে ট্রুম্যান বলেছিলেন, এই যৌথ বাহিনীর হয়ে বা পরোক্ষে আমেরিকার এই যে উত্তর কোরিয়া যুদ্ধ বা যেটাকে কোরিয়া যুদ্ধ বলছি আমরা, এই যুদ্ধটাকে তিনি একটা প্রেস্টিজ লড়াই বা সম্মানজনক লড়াই বলে মনে করেন। আলটিমেট কিন্তু দেখা যায়, যুদ্ধের ফলাফলে দেখা যায় যে যৌথ বাহিনী কিন্তু এই বাহিনীর সঙ্গে পেরে উঠতে পারে না, ফলে তারা যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে এটা সমাধান করে। তাহলে আমরা এই সেকেন্ড ফেজে যেটা দেখতে পারি, এই যে দুই মহাদশ শক্তির মধ্যে একটা কি বলতে পারবো যে অদ্ভুতপূর্ব ছায়া যুদ্ধ চলে। তোমাদের কাছে এটা খুব ইম্পর্টেন্ট, দেখবে ছায়া যুদ্ধ টার্মটা একটা নতুন টার্ম। কোল্ড ওয়ার পেলে জানো, এবার একটা ছায়া যুদ্ধ টার্ম দেখবে আসলো। বিষয়টা কি, তাহলে আমরা এতক্ষণ যে কোরিয়ার যুদ্ধের বিষয়টা আলোচনা করলাম, তাতে আমরা দেখলাম যে পরোক্ষে আড়াল থেকে যুদ্ধ করছে, একদিকে আড়াল থেকে যুদ্ধ করছে আমেরিকা, একদিকে আড়াল থেকে যুদ্ধ করছে রাশিয়া। তাহলে এইটাকে আমরা বলছি প্রক্সি ওয়ার। এটা অনেক সময় কোশ্চেন দেওয়া হয় বা ছায়া যুদ্ধ বলা হয়। এটা কিন্তু তোমাদের এসিকিউতে অনেক সময় দেয়, ছায়া যুদ্ধ কি, প্রক্সি ওয়ার কি, বা প্রক্সি ওয়ার বলতে কি বোঝো। আমি আবার বলছি, এই ছায়া যুদ্ধ তাহলে বিষয়টা কি, মানে আমরা দেখতে পেলাম এই সেকেন্ড ফেজে যে দুই মহাশক্তিধর রাষ্ট্র মানে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে একটা ছায়া যুদ্ধ চলে। কোরিয়া যুদ্ধকে কেন্দ্র করে তাদের মধ্যে একটা ছায়া যুদ্ধ চলে। তাহলে ছায়া যুদ্ধ যদি আমরা একটা ডেফিনেশন নিয়ে ভাবি ছায়া যুদ্ধ কাকে বলে, তাহলে বিষয়টা কীরকম দাঁড়াবে? বিষয়টা দাঁড়াবে এরকম যে একে অপরের বিরুদ্ধে প্রত্যক্ষ যুদ্ধে কেউ হলো না, একে অপরের বিরুদ্ধে প্রত্যক্ষকে যুদ্ধে অংশগ্রহণ করলো না, কিন্তু যুদ্ধটাকে পরিচালনা করলো, সেটাকে সেই অবস্থাটাকে বলছি আমরা ছায়া যুদ্ধ। আমি আবার রিপিট করছি যে প্রক্সি ওয়ার বলতে আমরা সেটাকেই বুঝি যে প্রত্যেককে যুদ্ধে অংশগ্রহণ করা না করে যুদ্ধটাকে পরিচালনা করা। যেমন আমরা কোরিয়া যুদ্ধে দেখতে পেলাম যে আমেরিকা পরোক্ষে ইউএনও যৌথ বাহিনীর হয়ে যুদ্ধ পরিচালনা করলো, এদিকে উত্তর কোরিয়ার পক্ষ নিয়ে রাশিয়া ডিরেক্টলি যুদ্ধে গেল না, কিন্তু যুদ্ধে সব রকম সহায়তা বা পরিচালনা করতে শুরু করলো। তাহলে আলটিমেট দুই মহাশক্তিধর রাষ্ট্র আমেরিকা এবং রাশিয়ার মধ্যে একটা ছায়া যুদ্ধ চলছিল। এই যে অবস্থা, এটাকে বলছি আমরা ছায়া যুদ্ধ। তাহলে এই সেকেন্ড ফেজে এই প্রক্সি ওয়ার একটা ইম্পর্টেন্ট, এবং কোরিয়া যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে প্রক্সি ওয়ারের মতো পরিস্থিতি তৈরি হয়। তাহলে এই পর্যন্ত তোমাদের মোটামুটি ক্লিয়ার, এটা হচ্ছে সেকেন্ড ফেজের ঘটনা। এবার যদি আমি আসি থার্ড ফেজে অনেকগুলো উল্লেখযোগ্য ঘটনা ঘটে। এই থার্ড ফেজে আমাদের মনে রাখতে হবে
বা তৃতীয় পর্যায়। এই তৃতীয় পর্যায়টা আমরা ধরে নিতে পারি 1953 থেকে 1959, এই সময়কালটা হচ্ছে থার্ড ফেজ, কোল্ড ওয়ারের থার্ড ফেজ। এই থার্ড ফেজে যাওয়ার আগে আমরা কিছু পরিবর্তন হয়, রাষ্ট্রপ্রধানদের পরিবর্তন হয়, এটা আমরা দেখে নেই আগে। তাহলে সেই সময় কি হয়, থার্ড ফেজে 1953-তে ইউএসএর নেতা, ইউএসএসআর মানে রাশিয়ার নেতা স্টালিনের মৃত্যু হয়। স্টালিন, তোমার নাম শুনে থাকবে। স্টালিনের মৃত্যুর পরে নতুন একজন মার্কিন প্রেসিডেন্ট হয়, রাশিয়ার প্রধানমন্ত্রী, তার নাম হচ্ছে নিকিতা ক্রুশেভ। স্থলাভিষিক্ত হন নিকিতা ক্রুশেভ। মানে ইউএসএসআর এর প্রাইম মিনিস্টার আমরা বলতে পারি। তার মানে ইউএসএসআর এর নেতৃত্ব চলে আসে নিকিতা ক্রুশেভের কাছে, এবং সেখানে স্টালিনের মৃত্যু হয়, মৃত্যুর পরে। তাহলে রাশিয়ার ক্ষেত্রে কি হলো, আমেরিকার ক্ষেত্রে ইউএসএর আগে ছিল ট্রুম্যানের জায়গায় প্রেসিডেন্ট হয় আইজেনহাওয়ার। তো নামটা মনে রাখবে, হ্যাঁ, আইজেনহাওয়ার, নতুন আইজেনহাওয়ার নতুন রাষ্ট্রপতি হন, ইউএসএ রাষ্ট্রপতি হন, ইউএসএ প্রেসিডেন্ট হন। তাহলে আমি আগে এই দুটো রাষ্ট্রপ্রধানের কথা বলে নিলাম, চেঞ্জ হলো। এবার যদি আমি দেখে নেই যে থার্ড ফেজে, তাহলে আমেরিকার রাষ্ট্রপ্রধান একজন নতুন হলো, আইজেনহাওয়ার। আমেরিকার রাষ্ট্রপ্রধান ট্রুম্যানের জায়গায় আইজেনহাওয়ার আসলো, আর এখানে স্টালিনের জায়গায় নিকিতা ক্রুশেভ এলো। তাহলে এবার আমরা যদি ফরেন পলিসি দেখে নিই, পররাষ্ট্রনীতিটা দেখে নেই, থার্ড ফেজে পররাষ্ট্রনীতি কি ছিল। এই পররাষ্ট্রনীতি যদি প্রথমে আমরা রাশিয়ার পররাষ্ট্রনীতি দেখি বা ইউএসএসআর এর পররাষ্ট্রনীতি দেখি, তাহলে সেখানে আমরা কি দেখতে পারবো? আমরা দেখতে পেলাম যে স্টালিন মারা গেল, স্টালিনের পরে আসলো নিকিতা ক্রুশেভ, রাশিয়ার তিনি কিন্তু এসে আমেরিকা বিরোধী মনোভাব ঠিক রাখলেন, মানে আমেরিকার বিরোধিতা, এই পলিসিটা ঠিক রাখলেন। মানে ইউএস এর বিরোধিতা থাকবে, এটাকে তিনি বিরোধিতা থাকবে, তবে ইউএস এর বিরোধিতা মানে আমেরিকা বিরোধিতা এই পলিসিটা থাকবে, তবে তিনি দৃষ্টিভঙ্গিগত কিছু পরিবর্তন করলেন, দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন আনলেন। কি কি পরিবর্তন, এটা আমরা একটু দেখে নেই। তাহলে নিকিতা ক্রুশেভ ইউএসএ বিরোধিতা থাকবেই, এবং দৃষ্টিভঙ্গি বিরোধিতাকে তিনি জিয়ে রাখলেন, যে মানে ইউএসএর সঙ্গে বন্ধুত্ব হবে না, কিন্তু বিরোধিতাই থাকবে, তবে দৃষ্টিভঙ্গিগত কিছু পার্থক্য মানলেন। কি কি মানে কি পরিবর্তন করলেন আমরা বলতে পারি। তাহলে পরিবর্তনগুলো কি কি আমরা যদি এক নজরে দেখে নেই, সেটা বলছে শান্তিপূর্ণ সহাবস্থান নীতি। তারপরে তিনি আর কি করলেন, যে এশিয়া, সেই সময়টাতে এশিয়া এবং আফ্রিকায় অনেক নতুন নতুন দেশ স্বাধীনতা লাভ করেছে, তাহলে সেই সদ্য স্বাধীন দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ স্থাপন, মানে সদ্য স্বাধীন দেশগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন উদ্যোগী হন, এবং তাদেরকে অন্যান্য সহায়তা করবেন বলে তিনি আশ্বাস দেন। আর কি তিনি পরিবর্তন আনলেন, মানে নতুন পলিসি অ্যাডপ্ট করলেন দৃষ্টিভঙ্গির দিক থেকে। আরেকটা তিনি চাইলেন যে শান্তিপূর্ণ সহাবস্থান হলো সদ্য স্বাধীন দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং তাদেরকে আরও অর্থনৈতিক অন্যান্য সহযোগিতাও করবে, এটা তিনি আলোচনা করলেন। তিনি আরেকটা করলেন যে রাজনৈতিক আলোচনার উপর, তিনি কূটনৈতিক আলোচনার উপর তিনি জোর দেন। ডিপ্লোম্যাটিক পলিটিক্স যেটা বলা হয়, কূটনৈতিক আলোচনা, এই আলোচনার উপর তিনি গুরুত্ব দেন। তাহলে এই মোটামুটি এই কটা ক্রুশেভ,
মানে রাশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী এই পলিসিগুলো তিনি দৃষ্টিভঙ্গি আনলেন, চেঞ্জ আনলেন কিছু আগের চেয়ে। মানে বিষয়টা একই থাকলো, কিছু কিছু পরিবর্তন দৃষ্টিভঙ্গিগত আনলেন। এবার যদি আমরা রাশিয়ার পররাষ্ট্রনীতি দেখি, সরি আমেরিকার, আমরা আগেটা রাশিয়ার দেখলাম মোটামুটি, এবার আমেরিকার পররাষ্ট্রনীতি যদি আমরা দেখি তাহলে কি দেখব? তখন আমেরিকার নতুন প্রেসিডেন্টকে আমরা জানি আইজেনহাওয়ার নতুন প্রেসিডেন্ট হয়েছে। এবার আইজেনহাওয়ার যে আগের কোরিয়া যুদ্ধে যে ব্যাপক একটা আমেরিকা পর্যুদস্ত হয়েছিল বা আমেরিকার সম্মানহানি, যেটা ট্রুম্যান বলেছিলেন যে সম্মানের লড়াই, সেই সম্মান থাকেনি, সেই সম্মান বলতে পারি যে ধুলায় লুণ্ঠিত হয়েছে। এই যে আমেরিকা একটা পিছিয়ে যাওয়া বা আমেরিকা একটা আঘাত পাওয়া বলতে পারি যুদ্ধক্ষেত্রে, বা পরাজয়ের গ্লানি বলতে পারি, এই পরাজয়ের গ্লানি থেকে আইজেনহাওয়ার কিন্তু মানে পররাষ্ট্রনীতি রাশিয়ার বিরুদ্ধে পররাষ্ট্রনীতি আরও কঠোর, আরও ব্যাপক গ্রহণ করতে তিনি সচেষ্ট হলেন। তিনি কাউন্টার অ্যাটাক সহ অন্য আরও আক্রমণাত্মক পররাষ্ট্রনীতি গ্রহণ করলেন। তাহলে তিনি আক্রমণাত্মক পররাষ্ট্রনীতি আমরা বলতে পারি, আক্রমণাত্মক পররাষ্ট্রনীতি গ্রহণ করলেন। সেখানে কাউন্টার অ্যাটাক থাকবে। হ্যাঁ, এটা গেল আমি দুই দেশের মোটামুটি পররাষ্ট্রনীতি দেখলাম। এই যে আমেরিকা যে পররাষ্ট্রনীতি গ্রহণ করলো, আক্রমণাত্মক পররাষ্ট্রনীতি, তার একটা আমরা দেখতে পারি অন্য বিভিন্ন সংস্থা গঠনের মধ্য দিয়ে। যেমন প্রথমেই আমরা যে বলি সিয়াটো, SEATO, সিয়াটো। তোমাদের পরীক্ষা কিন্তু খুব দেওয়া হয় সিয়াটো কি। তাহলে সিয়াটো গঠন, এই সিয়াটোটা কি সেটা আগে আমাদের জানতে হবে। সিয়াটো হচ্ছে সেটা সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন, এর ফুল ফর্ম হচ্ছে সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন সংক্ষেপে বলা হচ্ছে সিয়াটো। পরীক্ষা কিন্তু অনেক সময় দেওয়া হয় যে সিয়াটোর ফুল ফর্ম কি বা সিয়াটো কেন গঠিত হয়েছিল, ফলে এগুলো তোমরা মনে রাখবে। এই সিয়াটো গঠন কবে করা হয়? 1954। এই 1954-এ সিয়াটো গঠন করা হয়। সিয়াটোতে কি বলা আছে? সিয়াটোতে বলা আছে যে দক্ষিণ পূর্ব এশিয়ায় কমিউনিস্ট প্রভাবকে রক্ষা করার জন্য, দক্ষিণ পূর্ব এশিয়ায় কমিউনিস্ট প্রভাবকে রক্ষা করা ছিল এটার উদ্দেশ্য। মানে দক্ষিণ পূর্ব এশিয়ায় কমিউনিস্ট প্রভাব থেকে বা কমিউনিস্ট প্রভাব মুক্ত বা কমিউনিস্ট রক্ষা করার উদ্দেশ্য নিয়ে, কমিউনিস্ট প্রভাব রক্ষা করার উদ্দেশ্য নিয়ে এই সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন গঠিত হয় বা এর উদ্দেশ্য ছিল। এখানে কোন কোন দেশ থাকে? এখানে থাকে আমেরিকা, ফ্রান্স, ফিলিপিন্স, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান প্রভৃতি দেশ। যদিও পরবর্তীকালে 1966-এ পাকিস্তান উইথড্র করে এবং 1970-তে এই সিয়াটো অবলুপ্ত হয়ে যায়, সিয়াটোর ডিসফাংশন হয়ে যায়, মানে আমরা বলতে পারি অবলুপ্ত হয়ে যায়, অবলুপ্ত প্রায় হয়ে যায়, মানে অ্যাকচুয়ালি এই সংস্থা ভেঙে যায় বলতে পারি আমরা। এবার আসলো আরো কিছু সংস্থার কথা বলা হচ্ছে। এরপরে আমরা যদি আসি মেডোর কথায়, MEDO, এটার ফুল ফর্ম হচ্ছে মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন। এগুলোও কিন্তু পরীক্ষায় দেওয়া হয়, খুব অবজেক্টিভ দেওয়া হয় এবং এগুলো মনে রাখবে। মিডল ইস্ট ইউনিয়ন অর্গানাইজেশন, এই মেডো 1955-এ হয়। এই মিডো একটা সংস্থা যেটার ফুল ফর্ম বললাম মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন। তাহলে মধ্যপ্রাচ্যে বা আরবিয়ান কান্ট্রি, তোমরা জানো মধ্যপ্রাচ্যের এটা একটা প্রতিরক্ষা সংক্রান্ত সংস্থা যেটা গঠন করা হয়। এই প্রতিরক্ষা সংস্থা মানে মিডল ইস্ট ডিফেন্স মানে মধ্য, এটা নাম থেকেই বোঝা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে একটা ডিফেন্স
বা প্রতিরক্ষা সংক্রান্ত একটা সংস্থা যেটা আমেরিকার পিছনে রয়েছে। তো কি বলা হলো, এই মেডোতে কারা কারা ছিল? মেডোতে যেমন ইরান, ইরাক, তুরস্ক, ইরান, ইরাক, যা মিডিল ইস্ট কান্ট্রিগুলো, মিডিল ইস্ট যেমন ব্রিটেন, ফ্রান্স তো থাকবেই, তাদের সহযোগী মানে আমেরিকার যেহেতু বন্ধু, ব্রিটেন, ফ্রান্স, ইরান, ইরাক, তুরস্ক, তারপরে প্রভৃতি, এবং পাকিস্তানও থাকে এখানে, প্রভৃতি দেশ এর সদস্য ছিল। এই যদিও পরবর্তীকালে ইরাক এই মেডো থেকে বেরিয়ে যায় এবং মেডোটা কন্টিনিউ হয়, কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয়, এই মেডোতে কিন্তু আমেরিকা ছিল না, জয়েন করেনি। কিন্তু ধর অফিসিয়ালি আমরা বলতে পারি যেমন ফ্রান্স, ব্রিটেন, ইরান, ইরাকের দেশ রয়েছে, পাকিস্তান রয়েছে, এই যে ইরান বেরিয়ে গেল, অফিসিয়ালি কিন্তু আমেরিকা এই মেডোতে ছিল না। কিন্তু মেডো যত রকম কাজকর্ম থাকবে, যত রকম পলিসি মেকিং, যা যা অ্যাক্টিভিটিস, সেখানে কিন্তু আমেরিকা প্রত্যক্ষভাবে জড়িত ছিল। তার মানে আমরা বলতে পারি অফিসিয়ালি মেডোতে আমেরিকা না থাকলেও মেডোতে পরোক্ষভাবে সব কিছু কাজকর্ম, বা প্রত্যক্ষভাবে বলতে পারি আমরা যে মেডোকে পরিচালনা করত আমেরিকা বা ইউএসএ। তাহলে এই বিষয়টা ক্লিয়ার। মেডো কিন্তু পরীক্ষায় দেওয়া হয়, অবজেক্টিভ দেওয়া অনেক সময়, ফুল ফর্ম কি, বা এটাকে কি, কখন গঠিত, ইত্যাদি কখন গঠিত হয়েছিল, এই প্রশ্নগুলো দেওয়া হয়, কাজে এগুলো মাথায় রাখবে। এবার আমি আসছি সেন্ট্রো, CENTO। এটাও একটা সংস্থা। এই সেন্ট্রোতে সেন্টার ফুল ফর্ম কি? CENTO। সেন্ট্রো হচ্ছে সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন। সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন। অর্গানাইজেশন, সেন্ট্রাল ট্রিটি, সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন, সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন। তাহলে এটা ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন। এটাও মেডোর মতো একটি সংস্থা। এখানে আমরা দেখতে পারবো যে মধ্যপ্রাচ্যের সমস্যা নিয়েই, মধ্যপ্রাচ্যের সমস্যা, প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েই এই সংস্থাটা তৈরি করা হয়। এখানে কি দেখতে পারবো আমরা? এখানে যে আমরা বলতে পারি যে সেন্ট্রো যেটা আগে ছিল, এই যে সিয়াটো বা মেডো, তারই একটা অন্য রূপ বলতে পারো অন্যভাবে, যে এই সেন্ট্রো আমরা বলবো একটা প্রতিরক্ষা সংক্রান্ত সংস্থা, মেডোর মতোই অনেকটা। তাহলে এইখানে কারা কারা থাকলো? এইখানে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের দেশরাই আছে। আগে যেমন আমরা মেডোতে দেখতে পেরেছি ফ্রান্স, ইংল্যান্ড, এগুলো সব রয়েছে, হ্যাঁ, কিন্তু মেডোতে অনলি ফর মধ্যপ্রাচ্যের 5টি দেশ। ইরান, ইরাক তোমরা জানো, ইরান, ইরাক এই দেশগুলো মধ্যপ্রাচ্যের দেশ। এর সঙ্গে শুধু থাকলো হচ্ছে মধ্যপ্রাচ্যের ইউএসএ। এইখানে মজার বিষয়, ইউএসএ এখানে ডিরেক্ট থাকলো, প্লাস মধ্যপ্রাচ্যের দেশগুলো, ইরান, ইরাক প্রভৃতি দেশ, মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে এইগুলো এই সেন্ট্রোতে থাকলো। তাহলে এই 5টি দেশ থাকলো, এবং এই আমেরিকা, মানে এক কথায় বলতে পারি মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, আমরা এটা অন্যভাবে যদি বলি, মধ্যপ্রাচ্যের যে দেশগুলো পশ্চিমী শক্তি, মানে আমেরিকার অনুগামী বা আমেরিকা জোটের অনুগামী, সেই মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন ইরান, ইরাক প্লাস রাশিয়া, আমেরিকা, এটা নিয়ে গঠিত হলো একটা প্রতিরক্ষা সংক্রান্ত সংস্থা, সেটা হলো সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন গঠিত করা হলো। তাহলে এই হলো মোটামুটি আমেরিকার, এখানে আমি একটুকে বললাম ইরান, ইরাক, তুরস্ক এই দেশগুলো থাকলো। এটা আমেরিকা তাদের বিভিন্ন সংস্থার মাধ্যমে তাদের অ্যাক্টিভিটি শুরু করলো। তাহলে এবার কিন্তু রাশিয়া বা ইউএসএসআর থেমে থাকবে? ইউএসএসআরও থেমে থাকেনি। ইউএসএসআর পাল্টা কি করলো? ইউএসএসআর, আমরা একটু আগে যেটা প্রথমে বললাম যে ইউএসএসআর এর নতুন নেতৃত্ব, মানে নিকিতা ক্রুশেভ, এই নিকিতা ক্রুশেভ কি করলেন? তিনি কিন্তু এই আমেরিকা বিরোধিতা থেকে যেহেতু সরে দাঁড়াননি,
তিনিও কিন্তু আমেরিকার এই কাজকর্ম বা আমেরিকার বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে, মেডো, আমরা যে কথা বললাম, মেডো, সেন্ট্রো, এই যে এগুলো কাজকর্ম যেমন আমেরিকা করছিল, এবং নিকিতা যে ক্রুশেভ, রাশিয়ার প্রধানমন্ত্রী, তিনিও পাল্টা কিছু ব্যবস্থা গ্রহণ করলেন বা সংস্থা গ্রহণ। তার মধ্যে হচ্ছে ওয়ারশ ট্রিটি। তোমাদের পরীক্ষাটা খুব দেওয়া হয় যে ওয়ারশ কি, ওয়ারশ ট্রিটি কি। ওয়ারশ, এই ওয়ারশ কিন্তু পরীক্ষায় খুব দেওয়া হয়। ওয়ারশ চুক্তি যেটাকে বলা হয়, ওয়ারশ চুক্তি। তাহলে আমাদের দেখতে হবে এই ওয়ারশ চুক্তিতে কি দাঁড়ালো, যেটা এই ওয়ারশ চুক্তির পিছনে ছিল ইউএসএসআর বা রাশিয়া, যেটাকে আমরা বলতে পারি সোভিয়েত রাশিয়া। এই সোভিয়েত রাশিয়া কি করলো, এইটা ওয়ারশ চুক্তি স্থাপন করলো 1955 সালে 4 মে। এটা 1955 সালে 14 মে এই চুক্তিটা করা হয়। এই চুক্তির মূল বিষয়বস্তু কি ছিল? সেখানে বলা হলো যে পূর্ব ইউরোপের যে সমাজতান্ত্রিক দেশগুলো রয়েছে, পূর্ব ইউরোপে যে সমাজতান্ত্রিক দেশগুলো আছে, এই সমাজতান্ত্রিক দেশগুলোর আত্মরক্ষামূলক প্রতিরক্ষা, আমি আবার বলছি আত্মরক্ষামূলক প্রতিরক্ষা, এই আত্মরক্ষামূলক প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য উদ্দেশ্য নিয়ে এটা গঠিত হয়। তার মূল উদ্দেশ্য হলো আত্মরক্ষামূলক প্রতিরক্ষা। এই আত্মরক্ষামূলক প্রতিরক্ষা ব্যবস্থা, এই আত্মরক্ষামূলক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ওয়ারশ চুক্তি করা হয়, সেটা পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর জন্য। তাহলে আমরা দেখে নেই যে ইউএসএস এর নেতৃত্বে এই ওয়ারশ চুক্তিতে কারা কারা সাইন করে বা কারা কোন কোন দেশগুলো থাকে। এখানে আমরা প্রথমে দেখি ইউএসএস তো রয়েছেই, পোল্যান্ডকে দেখতে পারবো, রোমানিয়াকে দেখতে পারবো, হাঙ্গারিকে দেখতে পারবো, বুলগেরিয়াকে দেখতে পারবো, আলবেনিয়া রয়েছে, তারপরে চেকোস্লোভাকিয়া রয়েছে, পূর্ব জার্মানি রয়েছে, প্রভৃতি দেশ এগুলো এই ওয়ারশ চুক্তিতে সাইন করলো, যেটা মূল হচ্ছে আত্মরক্ষামূলক প্রতিরক্ষা ব্যবস্থা পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির মধ্যে। যদিও পরবর্তীকালে 1963-তে আলবেনিয়া এই ওয়ারশ চুক্তি থেকে বেরিয়ে যায়। তাহলে মোটামুটিভাবে আমরা দেখতে পেলাম যে থার্ড ফেজে এই এতগুলো মেডো থেকে শুরু করে বা ওয়ারশ চুক্তি পর্যন্ত অনেকগুলো সংস্থা তৈরি হলো। এবার যদি আমরা কিছু উল্লেখযোগ্য ঘটনা দেখে নেই, কি কি উল্লেখযোগ্য ঘটনাগুলো ঘটলো এই থার্ড ফেজে। আচ্ছা, এই থার্ড ফেজে উল্লেখযোগ্য ঘটনার মধ্যে সবচেয়ে বড় উল্লেখযোগ্য ঘটনা হলো ভিয়েতনাম যুদ্ধ। এই ভিয়েতনাম যুদ্ধটা কিন্তু তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। ভিয়েতনাম যুদ্ধ, এই ভিয়েতনাম যুদ্ধ বা এটাকে ইন্দোচীন যুদ্ধও বলা হয়, যেটা 1954-এ হয়। এই 1954-এ হয়। তাহলে এই ভিয়েতনাম যুদ্ধের বিষয়টা যদি আমরা সংক্ষেপে একটু দেখে নেই, ভিয়েতনাম যুদ্ধে কি কি ঘটনা ঘটেছিল বা ভিয়েতনাম যুদ্ধ কেন হয়েছিল, অনেকটা কোরিয়া যুদ্ধের মতোই। এখানে আমরা দেখতে পারবো এই ভিয়েতনাম বা এটাকে বলা হচ্ছে ইন্দোচীনও বলা হয়। ইন্দোচীন, এই ইন্দোচীনের মধ্যে ভিয়েতনাম রয়েছে। ইন্দোচীনে কোন কোন? ভিয়েতনাম রয়েছে, লাওস রয়েছে, ইন্দোচীনের অন্তর্ভুক্ত লাওস, আর কি রয়েছে? কম্বোডিয়া, বর্তমানে বলা হয় কাম্পুচিয়া, বর্তমানে কাম্বোডিয়াকে কাম্পুচিয়া বলা হয়। এই কটা দেশ আমরা একত্রে বলছি ইন্দোচীন। তাহলে এই ভিয়েতনাম বা ইন্দোচীনকে বিশ্বযুদ্ধের আগে কাদের দখলে ছিল? এই বিশ্বযুদ্ধের আগে এটা ছিল একটা ফরাসি উপনিবেশ ছিল। বিশ্বযুদ্ধের পরে একে জাপান দখল করে নেয়। ন্যাচারালি জাপান যখন দখল করে নেয়, এবার ফরাসিরা পুনরায় এটাকে উদ্ধার করতে সচেষ্ট হয়। তার মানে এই ইন্দোচীন বা ভিয়েতনামকে বিশ্বযুদ্ধের আগে ছিল ফরাসি উপনিবেশ। এই ফরাসি উপনিবেশ থেকে দখল করে নেয় বিশ্বযুদ্ধের পরে জাপান। এই জাপান কি করলো? এবার পুনরায় ফরাসিরা আবার ইন্দোচীনকে দখল করতে উদ্যোগী হয়। এই ফরাসিদের সাহায্য কে করছে? আমেরিকা।
আর্থ সামাজিক সব দিক থেকে আমেরিকা তাদেরকে সাহায্য করতে শুরু করলো। ঠিক এই সময় জাপানে সাম্রাজ্যবাদী বিস্তার বিরুদ্ধে যে জাতীয়তাবাদী একটা শক্তি, কমিউনিস্ট পার্টির নেতৃত্বে জাতীয়তাবাদী একটা শক্তি, যারা জাপানের প্রভাব খর্ব করার জন্য সেখানে লড়াই আন্দোলন করছিল, যেটাকে বলছি জাতীয়তা শক্তি, তার পিছনে হচ্ছে কমিউনিস্টরা রয়েছে এবং সেটাকে ইউএসএসআর মতো আমরা বলতেই পারি সেটাকে। তাহলে দেখতে পেলাম আমরা একটা ট্রায়াঙ্গেল সিস্টেম চালু হয়ে গেল। একদিকে ফরাসিরা চাইছে ফরাসিরা চাইছে ইন্দোচীন বা ভিয়েতনামকে দখল করতে, এর পিছনে আমেরিকা তার শক্তি রয়েছে। একদিকে রয়েছে জাতীয়তাবাদী শক্তি যারা স্বাধীনতা চাইছে, তার পিছনে রয়েছে রাশিয়া, আর জাপান প্রোটেক্ট করার চেষ্টা করছে। কিন্তু কি হয়, আলটিমেট ফরাসিরা কিন্তু শান্তি চুক্তি স্থাপন করতে বাধ্য হয়। ফলে জেনিভা সম্মেলন তোমরা জানো 1954 সালে চীন মার্কিন প্রতিনিধির উপস্থিতিতে এর একটা সলিউশন করা হয়, করে একই রকমভাবে উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনাম দুটি ভাগে ভাগ করা হয়। তাহলে কি দাঁড়ালো, উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম এই দুটি ভাগে বিভক্ত হয়ে গেল। ন্যাচারালি উত্তর ভিয়েতনাম কার আন্ডারে চলে যাবে, উত্তর ভিয়েতনাম গেল রাশিয়া বা চীনের মানে নিয়ন্ত্রণাধীন, আর দক্ষিণ ভিয়েতনাম চলে আসলো আমেরিকার নিয়ন্ত্রণাধীন। তাহলে কি হলো, এই এবার ন্যাচারালি যে দক্ষিণ ভিয়েতনামে আমেরিকার প্রভাবিত শাসক, আর দক্ষিণ ভিয়েতনামে হচ্ছে রাশিয়া এবং চীন প্রভাবিত শাসক, মদতপুষ্ট শাসক বলতে পারি আমরা। তাহলে এই সময় দুটো ভাগে ভাগ হলো, ঠিক আছে। আমরা এই যেমন এখানে একটা ইম্পর্টেন্ট নাম মনে রাখবে, উত্তর ভিয়েতনামের শাসক ছিলেন হো চি মিন। তোমার নামটা শুনবে, হো চি মিন, একজন বিখ্যাত ব্যক্তি। এই হো চি মিন ছিলেন উত্তর ভিয়েতনামের শাসক, যেটা কমিউনিস্ট শাসক আমরা বলি। এবার এই যে চলছিল, এবার দক্ষিণ ভিয়েতনাম চাইছে রাশিয়া থেকে মানে আমেরিকা থেকে মুক্ত হওয়ার, তার জন্য মুক্তিগামী তারা মুক্তি আন্দোলনের পথে যাচ্ছিল। তাহলে দেখো, এই দক্ষিণ ভিয়েতনামে একটা লড়াই চলছে, ইনার লড়াই। তাহলে ইউএসএ বিরোধী ভার্সেস হচ্ছে জাতীয়তাবাদী শক্তি বা মুক্তি ফ্রন্ট আমরা বলতে পারি, এটাকে মুক্তি ফ্রন্টও বলা যায়। এই মুক্তি ফ্রন্ট চাইছিল যে দক্ষিণ ভিয়েতনামে যাতে আমেরিকার প্রভাব মুক্ত করা যায়, তার ন্যাচারালি তারা লড়াই করছিল। কিন্তু আমেরিকা দক্ষিণ ভিয়েতনামকে প্রচুর পরিমাণে অর্থ সাহায্য করে। এখানে একটা নাম বলে দিই যে দক্ষিণ ভিয়েতনামের শাসক ছিলেন দিয়েন বলে একজন দক্ষিণের শাসক ছিলেন। তাহলে এর নামটা হচ্ছে নো দিন দিয়েন। আমরা এখানে বলতে পারি দিয়েন সরকার বলতে পারি। দিয়েন সরকারকে প্রচুর পরিমাণে অর্থ সাহায্য দিতে শুরু করলো রাশিয়া এই মুক্তি ফ্রন্টকে আটকানোর জন্য, বা এটাকে বলা যায় যে ব্যাপকভাবে যাতে মুক্তি ফ্রন্ট যাতে দক্ষিণ ভিয়েতনামে শান্তি বা আমেরিকা বিরোধী মনোভাব, এর জন্য দিয়েন সরকার কি করলো, আমেরিকার মদতে প্রচুর মানুষকে মেরে ফেললো এবং প্রচুর অস্ত্রশস্ত্র নির্বিচারে হত্যা করতে শুরু করলো। এই অবস্থায় উত্তর ভিয়েতনামে হোচিমিন সরকার কিন্তু হোচিমিন সরকার তখন কি করলো, সে থেমে থাকলো না। সে কি করলো, অত্যাধুনিক অস্ত্র সহযোগে সাহায্যকে দক্ষিণ ভিয়েতনামের দিয়েন সরকারকে পদচ্যুত বা দিয়েন সরকারকে সরিয়ে দেওয়ার জন্য সচেষ্ট হলো। এর জন্য রাশিয়া এবং চীনের সহায়তায় প্রচুর পরিমাণে অর্থ সাহায্য এবং সামরিক সাহায্য দিতে শুরু করলো। ন্যাচারালি আমরা দেখতে পারবো যে ইউএসএ জড়িয়ে পড়লো, আমেরিকা পাল্টা আক্রমণ হিসেবে উত্তর ভিয়েতনামের উপর বোমা বর্ষণ করতে শুরু করলো। তাহলে একটা লড়াই বা যুদ্ধ শুরু হলো এবং আমেরিকা উত্তর ভিয়েতনামে প্রচুর পরিমাণে জায়গা ধ্বংস করে দিল বা লড়াই বোম বর্ষণ করে অনেক কিছু ধ্বংস করে দিল। কিন্তু উত্তর ভিয়েতনাম চীনের সহযোগিতায় কি করলো, সে কিন্তু দক্ষিণ ভিয়েতনামের আমেরিকার শক্তিকে গরিলা যুদ্ধের কৌশল নিয়ে সেটাকে অনেকটাই পর্যুদস্ত করে দিল। আলটিমেট লাস্টে যখন
একটা পর্যায়ে এমন পর্যায়ে গিয়ে পৌঁছলো যুদ্ধ, তখন রাশিয়া ডিরেক্টলি যুদ্ধে না গিয়ে সে হুমকি দিল যদি ইমিডিয়েট যুদ্ধ বন্ধ না হয় তাহলে সে পারমাণবিক বোমা নিক্ষেপ করবে বা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। এই অবস্থায় আলটিমেট যুদ্ধবিরতি হলো এবং যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে যুদ্ধের একটা অবসান হলো এবং উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে ভিয়েতনাম রাষ্ট্র গঠন করলো এবং এর সঙ্গে লাওস, কাম্বোডিয়া এই দেশগুলো স্বাধীনতা লাভ করলো। তবে এই থার্ড ফেজে একটা উল্লেখযোগ্য মানে এই ভিয়েতনাম যুদ্ধে আমরা উল্লেখযোগ্য দুটো জিনিস আমরা দেখতে পারবো যদি আমরা এটাকে অ্যানালাইজ করি। এখানে একটা নতুন ডাইমেনশন তৈরি হয়। কি ডাইমেনশন আমরা দেখতে পারবো যে রাশিয়া প্রত্যক্ষভাবে যুদ্ধে যোগদান করেনি, কিন্তু আমেরিকা প্রত্যক্ষভাবে যুদ্ধে যোগদান করেছিল। এই যুদ্ধে, এই ভিয়েতনাম যুদ্ধে চীন কিন্তু প্রত্যক্ষভাবে যুদ্ধে যোগদান করলেও পরবর্তীকালে চীনের সঙ্গে ইউএসএসআর বা রাশিয়ার একটা বিরোধ হয় দক্ষিণ ভিয়েতনামকে সাহায্য করার প্রশ্নে বা করার জন্য। তাহলে এই চীন এবং ভার্সেস রাশিয়া, তাহলে আমরা বলতে পারি চীন এবং রাশিয়ার মধ্যে একটা ঠান্ডা লড়াই শুরু হলো। চীন রাশিয়ার সঙ্গে একটা ঠান্ডা লড়াই শুরু হলো এই ভিয়েতনাম যুদ্ধকে কেন্দ্র করে। এটা একটা নতুন ডাইমেনশন এই ঠান্ডা যুদ্ধের। এই অবস্থার সুযোগ নিয়ে আমেরিকা কি করলো, চীনের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলো রাশিয়াকে কমজোরি করে দেওয়ার জন্য। তাহলে আমরা দেখতে পাবো ঠান্ডা যুদ্ধ একটা নতুন ধারায় দিকে টার্ন আউট হলো। এবার এছাড়াও ধরো সুয়েজকাল সংকট, তোমরা দেখবে বই রয়েছে সুয়েজকাল সংকট। হ্যাঁ, এই সুয়েজকাল সংকট কিন্তু এই থার্ড ফেজের একটা উল্লেখযোগ্য ঘটনা। এই সুয়েজকাল সংকট 1956-এ হয়। তারপরে হাঙ্গারিকে নিয়ে একটা সমস্যা তৈরি হয়। আমি সংক্ষেপে সুয়েজকাল সম্পর্কে একটু বলে নিচ্ছি। এই সুয়েজকাল তোমরা জানো যে একটা ক্যানেল যেটা আছে ইউরোপ, এশিয়ার, আফ্রিকা এবং এশিয়া মহাদেশের বাউন্ডারি বলতে পারে, এর মধ্য দিয়ে প্রচুর যাতায়াত করা হতো। এটা ছিল মিশরের অধীনে। এবার কি হলো, এই সুয়েজ খালে মিশরের প্রেসিডেন্ট মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের তিনি কি করলেন, এই সুয়েজ খালকে জাতীয়করণ ঘোষণা করলেন এবং 1888 সালের সুয়েজ চুক্তিকে বাতিল করে দেন। করে দিয়ে তিনি কি করলেন, সুয়েজ খালকে জাতীয়করণ ঘোষণা করলেন। এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়। এই সমস্যাকে কেন্দ্র করে জাতিপুঞ্জে যায় আমেরিকা। হ্যাঁ, যখন এই তখন জাতিপুঞ্জ বিভিন্ন দিক বিচার করে সুয়েজ খালের অধিকার নিয়ে, এই সুয়েজ খালের অধিকারটা কার, এটা মিশর পায়, মিশরের অধীনে চলে যায়। ফলে এটা নিয়েও কিন্তু একটা পরোক্ষে আমেরিকা পরোক্ষে রাশিয়ার কথা বলে, এই নিয়ে একটা চাপাতরণ চলে হয়। এছাড়াও দেখবে পূর্ব ইউরোপে হাঙ্গারিকে নিয়ে একটা সমস্যা তৈরি হয়। এই হাঙ্গারি, ছোট্ট করে বলছি হাঙ্গারির সমস্যাটা কি, এটা কিচ্ছু না, যে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক যে রাষ্ট্রগুলো আছে হাঙ্গারি, এই হাঙ্গারিকে যে কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে তীব্র মতবিরোধ তৈরি করে আমেরিকা। যে পূর্ব ইউরোপের যে সমাজতান্ত্রিক দেশগুলো যেগুলো রাশিয়ার নিয়ন্ত্রণাধীন, সেখানে আমেরিকা একটা বিভিন্নভাবে তাদের মধ্যে বিরোধ তৈরি করে এবং গণ অভ্যুত্থান তৈরি করে, যদিও রাশিয়া সেটাকে দমন করে দেয়। ফলে এখানেও একটা টেনশন তৈরি হয়। তাহলে এই সুয়েজকাল ঘটনা, সুয়েজকালকে নিয়ে একটা প্রবলেম, হাঙ্গারিকে নিয়ে একটা প্রবলেম, এবং এর মধ্য দিয়ে কোল্ড ওয়ার তীব্রতর দিকে চলে যায়। এরপরে আমরা থার্ড ফেজ পর্যন্ত আলোচনা করলাম। আমরা পরবর্তীকালে নেক্সট ক্লাসে আমি ফোর্থ ফেজ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, মোটামুটিভাবে থার্ড ফেজ সম্পর্কে এটা আমি তোমাদের জানালাম। তোমরা বিস্তারিত বই একটু দেখে নেবে এবং এখানে প্রচুর পরিমাণে অবজেক্টিভ রয়েছে, এই অবজেক্টিভগুলো তোমরা দেখবে। ঠিক আছে।